কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকেই মারধরের শিকার হয়েছেন। আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও রয়েছেন। আসসালামু আলাইকুম। গত ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছিল, তাই দুটি খণ্ডে ভিডিওটাকে উপস্থাপন করছি যেন আপনাদের ধৈর্যের বাধা না হয়। যাই হোক, মূল বিষয়টিতে চলে যায়। যে কথা বলছিলাম, কোটা আন্দোলনের এই পর্যায়ে যখন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব ছাত্রলীগ এবং পুলিশদেরকে লেলিয়ে দিচ্ছিলেন নিরীহ নিরস্ত্র আন্দোলনকারীদের উপর, ছাত্রছাত্রীদের উপর, তারা যেভাবে আক্রমণ করেছিল নিরস্ত্র ছাত্র জনতার উপর, চলুন সেই ফুটেজগুলো একবার একটু দেখে আসি। কারা যে আমাদের হামলা করছে আমরা কিন্তু অ্যাকচুয়ালি শুনলে বলতে পারবো না, ওদের কারণ অ্যালিগেশন তাও জানে, কিন্তু এর মধ্যে ছাত্রলীগ যারা ছিল তারা কিন্তু মিছিলে বের হচ্ছে, তাদের নামে আছে ছাত্রলীগ, তারা কিন্তু ছাত্রদের পক্ষে নেয় এবং আমাদের ধারণা ছাত্রলীগই এই হামলাটা চালাইছে। শিক্ষাঙ্গনগুলোতে পুলিশের দখলদারির চেষ্টা করা হলো, ছাত্রছাত্রীদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না। সন্ত্রাসের চান্স পাইবো মাত্র বিরিয়ানির লোভে এরা এখানে আসে। এই ছেলেটা পাস করছে, এই ছেলেটা পড়াশোনা করে। আমার বুকের মধ্যে বাড়িটা মারছে বিচের কোনায়, এই যে পুলিশের এখানে আমাকে এই যে এইখানে দাঁড়ায় আমার পায়ের নিচে দুটো বাড়ি মারছে আঙ্কেল। ছাত্রছাত্রীদের উপর শুধু নির্বিচারে লাঠিচার্জই না, নিরীহ নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে গুলি করা হলো। অসংখ্য ছাত্রছাত্রীদেরকে ঠান্ডা মাথায় খুন করলো যারা, তারা কে ছিল? আমরা দেখতে পাচ্ছি পুলিশ, র্যাব, বিজিবি এবং ছাত্রলীগের সহযোগিতায় এই ছাত্রছাত্রীদের উপর হামলা হয়েছে এবং এটাকে আমি ঠান্ডা মাথায় খুন করা বলবো। অসংখ্য নিরীহ শিশু সহ ছাত্রছাত্রীদের, মেধাবী ছাত্রছাত্রীদের প্রাণ চলে গেল। গ্রেফতার হলো প্রায় 15,000 সাধারণ ছাত্রছাত্রী জনতা। মেয়ে মানুষ থাইকো না, ছেলেরা করতেছে, তোমরা যাও। মেয়ে মানুষ ডাজন্ট ম্যাটার। দেশ চালাকে শেখ হাসিনা, শেখ হাসিনা লাঠি বানা ব্যাট করে না হন। আমার ভাইরে কেন মারবা? আমার ভাইরে কেন মারবা? আমার ভাই রক্ত কেন ঝরবে? আমার বোনের কেন রক্ত ঝরবে? কেন তোমরা মারবা? কোন পুলিশের কোন ম্যান্ডেটে, কোন সংবিধানে আছে যে পুলিশ এরকম নির্দ্বিধায় গুলি চালাতে পারবে? কোন সংবিধানে আছে? সামনে যখন আমরা ছিলাম তখন মেয়েদের উপরে সবার প্রথম অ্যাটাকটা করে। আমাদের উপরে ছাত্রলীগ প্রথম অ্যাটাকটা মেয়েদের উপর করে হলের ভেতর থেকে। সুযোগের হলের সামনে যখন আমরা ছিলাম তখন মেয়েদের উপরে সবার প্রথম অ্যাটাকটা করে। একটা ছোট একটা বাচ্চা মেয়ে ছিল, হাই স্কুলের মেয়েটা, মোটার মাথা পেটে ওখানে পড়ে গেছে। পরে সেই মেয়েটাকে আমরা এখন পর্যন্ত কোনো খোঁজ পাই নাই। ওর পর থেকে আমরা দৌড়ায় চলে আসছি বিচি চত্বরে। বিচি চত্বর থেকে আমাদেরকে দাঁড়াইছিলাম, নর্মালি দাঁড়াইছিলাম, কোনো ঝামেলা ছিল না। ওখান থেকে ওরা, আমার মনে হয় না ওরা কোনো ক্যাম্পাসের স্টুডেন্ট, খুব সম্ভব বাইরের স্টুডেন্ট। ওরা একবারে অ্যাটাক করছে হেলমেট পরে, এত বড় লাঠি নিয়ে। আমাদের হাতে তো কিছু ছিল না যে আমরা কিছু একটা করবো, আমরা কিছু করতে পারি নাই। হ্যাঁ, আমরা সাধারণ স্টুডেন্ট ছিলাম। আমরা আন্দোলনে যখন একবার দাঁড়াইছিলাম তখন আমাদের একভাবে বাসের ভিতরে নিয়ে গিয়ে এমনভাবে পিটাইছে যে ভাইয়াগুলো ছিল আমাদের প্রোটেক্ট করার চেষ্টা করছে, তাদের মাথা ধরে ধরে এখানে বাড়ি দিছে। যখন ওই ভাইরা পড়ে গেছে তখন ওই বাড়িগুলো এসে আমাদের হাতে লাগছে, মাথায় লাগছে। আমরা চাই এর তুলনামূলক শাস্তি হোক। এই যে আমাদের উপর নারী অত্যাচার কোথায় লেখা আছে? কোন সংবিধানে লেখা আছে আমাদের প্রধানমন্ত্রী একজন নারী? তাহলে এটা কিভাবে সে করতে পারে? আমরা এর যথাযথ বিচার চাই, এর এছাড়া আর কিছু নাই।
বাসিন্দা। জানা যায় কুয়াকাটা পৌর ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হামলাকারী মোহাম্মদ রুবেল খান। তিনি দীর্ঘদিন কুয়াকাটা পৌরসভা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলা সংঘর্ষের পরই তার ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আন্দোলন আর ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকলো না, ছড়িয়ে গেল সারা বাংলাদেশের আনাচে কানাচে। তাদের সাথে সমর্থনে জড়িয়ে গেলেন সাধারণ মানুষ, সাধারণ আপামর জনতা। তো এর ফলশ্রুতিতে কি হলো, আমরা দেখতে পেলাম সাইদ সহ প্রথম রংপুরে যেই শহীদ হয়েছেন এই আন্দোলনের প্রথম শহীদ সাইদ, তার বুক পেতে দিয়েছিলেন এবং নির্লজ্জের মতো আমাদের পুলিশ বাহিনী তার উপরে গুলি ছুঁড়েছে। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটেছে। এরকম তাজা কিছু প্রাণ ঝরে গেল আমাদের মাঝখান থেকে। সেই সংখ্যাটিকেও নিয়ে রাজনীতি শুরু হলো। মর্গের যে মৃত্যুর লিস্ট সেটাকেও গুম করে দেওয়া হলো। এরকম ঘটনা আমার জানা মতে শুধু বাংলাদেশেই হয়তো ঘটনা সম্ভব। যাই হোক, আমাদের কিছু নির্লজ্জ শিক্ষক আছে, আমার বলতে খুবই দ্বিধা হচ্ছে যে এমন একজন শিক্ষক তিনি এমন একটা বক্তব্য দিয়েছেন যার লেখা আমি একসময় খুব ভালোবাসতাম, খুব পছন্দ করতাম। সেই শিক্ষক উনি রাজাকারের সন্তান হিসেবে, রাজাকার হিসেবে ছাত্রীদেরকে উদ্দেশ্য করে বলেছেন। শুধু এরকম শিক্ষকই যে আছে তা নয়, আমাদের মাঝে অনেক শিক্ষক আছে যারা নীরব ছিলেন, এখন প্রতিবাদী হয়ে উঠেছে। চলুন তারই একটি ফুটেজ দেখে আসি। বন্ধ করে গলা চেপে ধরা হয়েছে। শাহবাগে আমরা দেখলাম বিজিবি সেখানে টহল দিচ্ছে। বলি, বাংলাদেশের সীমান্ত কি এখন শাহবাগ পর্যন্ত এসে ঠেকেছে যে বিজিবি আজকে এখন এখানে? আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং তাদেরকে প্রত্যাহার করার দাবি জানাই। 52 ভাষা আন্দোলন তার যেরকম একটা রাজনৈতিক ফলাফল ছিল অতি উচ্চ পর্যায়ে, এবারের এই আন্দোলনের ফলাফল একই রকম হবে না, কিন্তু তার একটা সুদূর প্রসারী প্রভাব এখানে কিন্তু ঘটবে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে। আমরা এটা প্রত্যাখ্যান করছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় কোনো ছাত্র রাজাকার না। 1971 সনে বড়জোর 1% রাজাকার ছিল, বাকি 99% ছিল মুক্তিযোদ্ধা। কাজে আজকে যাই সন্তানদের দেখছেন তারাও মুক্তিযোদ্ধার সন্তান, তারা এই জনযুদ্ধের মুক্তিযুদ্ধের সন্তান। তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া বন্ধ করেন, রাজাকার ট্যাগ দেওয়ার রাজনীতি সরকার বন্ধ করেন। এটা করতে করতে আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে হেয় করছেন। সেকেন্ড কথা হচ্ছে, আমাদের ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে, মেরেছে, এটা হচ্ছে ফৌজদারি অপরাধ, এটা হচ্ছে মার্ডার, এটা হচ্ছে কালপাবল হোমিসাইড, এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। অবশ্যই এই অপরাধের বিচার করতে হবে। চানখারপুর এলাকায় মুহূর্তে মুহূর্তে গুলি করা হয়েছে এবং আমাদের অনেক শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে এবং তাদের মধ্যে একজনের অবস্থাও কিন্তু গুরুতর ছিল। আমি অনুরোধ করব যারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক আছেন, শিক্ষক প্রশাসক, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেন, প্রয়োজনে তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা এবং আর্থিক সমস্ত যে প্রয়োজন সেগুলো মেটানোর ব্যবস্থা যেন বিশ্ববিদ্যালয় গুলোর পক্ষ থেকে করে থাকেন। এই আমাকে এই জায়গা থেকে আমি যাচ্ছিলাম, তখন আমাকে ধরছে, আমার কাছে এটা ছিল, আমি ফালাই দিয়েছিলাম। আমার কাছে এই যে পোস্টারটা ছিল। আপনারা কোন কলেজ থেকে আসছেন? আমি গুলশান কমার্স কলেজ। গুলশান কমার্স কলেজ, জি। 20 জন, জি জি। না 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 না, পাবলিকে ধরে দিছে, পাবলিকে ধরে দিছে না? এই তোমাকে পাবলিকে ধরে দিছে না? না পুলিশ ধরছে? জি, পুলিশ ধর ওলা পাবলিকে ধরছে, জি জি, ওলা পাবলিকে ধরছে, জি জি। দুঃখিত বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আমি পজ করলাম এই কারণে, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আপনারা খেয়াল করে একটি ভিডিওটি দেখেন। এই ছেলেটি আন্দোলনের একটি ব্যানার নিয়ে যাচ্ছিলেন। এটা কি খুব মারাত্মক কিছু জিনিস নিয়ে যাচ্ছিলেন? বলা হয়েছে তথাকথিত জনতা তাকে ধরে দিয়েছে। এই জনতা, আমি আবার বলছি, তথাকথিত জনতা আসলে কি তারা জনতা? তারা একটা নির্দিষ্ট বাহিনীর পালা কুকুর হিসেবে আমার কাছে মনে হয়েছিল। এই বলো না কেন জনতা ধরে দিয়েছে?
আপনারা একটু ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। পাশ থেকে একজন শিক্ষিকা, তার বাসা পাশেই 3 তলায় বাসা, সেখান থেকে দেখে তিনি ছুটে এসেছেন যে আমার সন্তানদেরকে, আমার ছাত্রদেরকে, নিরীহ ছাত্রদেরকে পুলিশ জনতা, যে তথাকথিত জনতা, তারা ধরে পেটাচ্ছেন, চর থাপ্পড় দিচ্ছেন। এর প্রতিবাদে এই শিক্ষিকা নেমে এসেছিলেন। ওনার সাথে দেখুন ওনারা কি ধরনের ব্যবহার করছে। চেতনা, আপনি গুলি করেন নাই, আমার কিছু হয় না, আমার ছাত্র, আমি একজন শিক্ষক, আপনি শিক্ষক না, আমরা বের হই নাই, আমি এইখানে পড়ে আসছি, আমি শুনে আসছি, আপনি এসে থাপ্পড় মারতেছেন, আমি এই বিল্ডিং এ না না না, আপনার কাছে বিচার দিলাম। আপনারা সব করতেছেন, আপনারা কি করেন? এই আপনি আঙুল নামায় কথা বলেন, চেতনাধারী আপনি না, আপনি করছেন, এই আবার কি রাজাকার, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসেন, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসেন। মুক্তিযোদ্ধার পোলা আপনি এখানে এই দেশে, আপনি কি আপনি মুক্তিযোদ্ধা বলা, আমি কি? চোরের ভাইয়া, চোর, আপনি চেতনা আইন শৃঙ্খলা বাহিনী আছে। আরে ভাই, এটা করেন না। আপা আমার সাথে আসেন, আপা আমার সাথে আসেন, আপা আমার সাথে আসেন না। মুক্তিযোদ্ধা বাংলাদেশের সব রাজাকার, বাংলাদেশের সব রাজাকার, আমার সাথে আসেন আপা। এই আপনারা তোলেন, ওদের ছবি তোলেন, বাংলাদেশের সব রাজাকার, বাংলাদেশের সব রাজাকার, দেশের শত্রু আপনি, দেশের শত্রু আপনি, এই মুক্তিযোদ্ধার সন্তান, এই মুক্তিযোদ্ধার সন্তান, আপা আমার সাথে আসেন, আমার সাথে আসেন, ভাই আমার সাথে আসেন, আপা আমার সাথে আসেন, আপা আমার সাথে আসেন, এই শিক্ষা, আরে আপা আমার সাথে আসেন, ভাই ভাই আপা, আপনি এভাবে আসেন নাই, আপা আমার সাথে আসেন, এই আপা আমার সাথে ছবি তোলেন, আপা আমার সাথে আসেন, ছবি তুলে দেন, ছবি তোলেন, আমার সাথে আসেন, আপা আমার সাথে আসেন, আমার সাথে আসেন, আপা আমার সাথে আসেন না, আপা আমার সাথে আসেন, নাম বলা লাগবে না, তোর কাছে নাম করতে হবে না, তোর মতো আমি অশিক্ষিত মূর্খ না, আমার নাম আমার সাথে আপা, আমি তোর মতোই নাই। এবং নিজেকে চেতনাধারী, মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে নিজেদেরকে প্রকাশ করার চেষ্টা করছে। এটা কি আমার সন্তান, আমাদের আজকের ভবিষ্যতের যে সন্তান, যারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা যখন এই চেতনাধারী, মুক্তিযুদ্ধের চেতনাধারীদেরকে দেখবেন, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে প্রশ্ন তুলবেন। তারা ভাববেন, তারা এই মনে করে বড় হচ্ছেন যে মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে সবচেয়ে বাজে একটা জিনিস, এক ধরনের গালি। আসলে কি তাই? আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে যেইভাবে দেখেছিলাম, যেইভাবে আমরা লালন করেছিলাম আমাদের অন্তরে মুক্তিযুদ্ধের চেতনাকে, আগামী প্রজন্মর কাছে এই মুক্তিযুদ্ধের চেতনাকে কিভাবে পরিচয় করা হচ্ছে? তাদের কোনো ভুল যে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে কিভাবে দেখছে, নাকি আমাদের প্রজন্মের ভুল আমরা তাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনাকে কিভাবে উপস্থাপন করছি? ঠিক আমি বলেছিলাম যে ভিডিওর শেষ প্রান্তে এসে আমি আলোচনা করার চেষ্টা করব যে আসলে ইন্টারনেট ব্যবস্থাটা কি হয়েছিল, ইন্টারনেট কেন বন্ধ ছিল। তো তার আমি এটা নিয়ে কথা বলার আগে চলুন প্রতিমন্ত্রী আইসিটি প্রতিমন্ত্রী পলক সাহেবের পূর্বের কোনো ঘোষণা ছিল না। পরিবেশ পরিস্থিতির প্রয়োজনীয়তার প্রেক্ষিতে গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার স্বার্থে আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি এবং যত দ্রুত পরিবেশটা নিয়ন্ত্রণে আসবে, আইন শৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং আমরা এই আশঙ্কা থেকে মুক্ত হতে পারবো। পাওয়ার এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায় এবং
আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই ভুল বার্তা দেওয়া হচ্ছে। আমি চেয়েছিলাম এটা নিয়ে আসলে আপনাদের সাথে কি বিস্তারিত আলোচনা করার জন্য, কিন্তু আমি এখন চিন্তা করছি যে ওনার দুটো বক্তব্য শোনার পর এই আলোচনা করার মতো আর কিছু নেই। এটা আপনারাই ভালো বুঝতে পারবেন, কারণ একদিনের মধ্যেই ওনার দুটো বক্তব্য একেবারে ভিন্ন ভিন্ন। এতে আপনারা নিজেরাই বুঝতে পারছেন আসলে ইন্টারনেট ক্ষতিগ্রস্ত হয়েছিল নাকি ক্ষতিগ্রস্ত করা হয়েছিল, আসলে কি হয়েছিল। এই বলে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী ভিডিওতে আমরা এই আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদেরকে নিয়ে একটি ভিডিও করবো। আসসালামু আলাইকুম।